ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ রাজকাহনে। রাজনীতি অর্থনীতির খটমটে কঠিন আলোচনায় যার সাবলীল এবং প্রাণবন্ত উপস্থিতি প্রায়ই আপনারা দেখতে পান এই রাজকাহনেই, সেই মাননীয় পরিকল্পনা মন্ত্রী আছেন আমাদের ঈদের বিশেষ রাজকাহন, এবং আছেন আরো একজন বিশেষ ব্যক্তি, আছেন মন্ত্রীর সহধর্মিনী জুলেখা মান্নান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আজকে রাজকাহনে। ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার কাছ থেকে শুরু করি। আপনি প্রতিদিন মানে যখন কথা হয় আপনার সাথে, আপনি আমাদের অনুষ্ঠানে আসেন, আমন্ত্রণ জানালে খুব সহজভাবে আপনি সাড়া দেন এবং খুব প্রাণবন্ত ভাবে, সাবলীল ভাবে, যেটি আমি সূচনাতেও বলছিলাম, কথা বলেন। এত কঠিন দায়িত্বে থেকে এরকম সাবলীল প্রাণবন্ত থাকার রহস্যটা কি, এবং খুব প্রাণ খুলে হাসেন আপনি? ধন্যবাদ। কতটুকু প্রাণবন্ত সাবলীল তো আমি বলতে পারবো না, আপনারা ভালো বুঝবেন। তো আমি দীর্ঘ অভিজ্ঞতা আমার আছে, দীর্ঘদিন বাঁচলাম পৃথিবীতে, সেটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত নিজ ভূমিতে, নিজের মাতৃভূমিতে, বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ, এই কথাটা আমাদের জন্য বেশি প্রযোজ্য যারা বয়স্ক, কারণ আমরা পরাধীন বাংলাদেশের সময় কাটিয়েছি, আমাদের যৌবনকাল। ওই সময়ের যে মানসিক চাপ আমাদের উপরে ছিল, আর এখন যে আমরা মানসিকভাবে কত মুক্ত, এর একটা প্রতিফলন হয়তো আমার আচরণে আপনারা লক্ষ্য করেছেন। জি, অনেক ধন্যবাদ। আমি জুলেখা মান্নান, আপনার কাছে থেকে জানতে চাই, মাননীয় মন্ত্রীকে আমরা তো হাসি খুশি দেখি, যেটি বলছিলাম, আপনি আসলে কেমন? আপনি কি খুব গম্ভীর? একে তো আবার কলেজের শিক্ষিকা হিসেবে অবসর নিয়েছেন, খুব গম্ভীর, খুব কড়া? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে না। না, আমার মনে হয় না। আমার ছাত্রীরাও এরকম ধরনের বলবে বলে মনে হয় না। আপনি মানে মাননীয় মন্ত্রীকে তো আমরা খুব কঠিন কঠিন ভূমিকায় দেখেছি। আমলা ছিলেন, রাজনীতিক, এমপি, এখন মন্ত্রীর দায়িত্বে, কঠিন এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি আসলে স্বামী হিসেবে কেমন? তিনি সন্তানের বাবা হিসেবে কেমন? আপনার নাতি নাতনিও আছে, দাদা হিসেবে কেমন? ঘরে কেমন তিনি? ঘরে মানে আমি বলবো, তার যেটুকু দায়িত্ব কোনো সময় অবহেলা দেখি নাই। বিয়ের পর থেকে, প্রথম থেকে সে খুবই ঘরমুখ, এবং তাকে বরং ঠেলে বাইরে বের করা যেত না বিয়ের পর থেকেও। সবসময় ঘরমুখই বেশি, এবং বাচ্চাদের নিয়ে থাকতে পছন্দ করে, এবং নাতিদের জন্য তো নাতি অন্তত। সরি, আমাদের কোনো নাতনি নেই, আমাদের 3 নাতি। বড় ছেলের আমার ছেলের ঘরে 2টো নাতি, আর বড় মেয়ের ঘরে 1 নাতি। তো 3 নাতি আমাদের। 3 নাতিদের নিয়ে বেশ ভালোই সময় কাটে। সকালে উঠে আমরা প্রথমে একটা মেয়ের সাথে একটু কথা বলি, মেয়ের সাথে, মেয়ের ঘরে নাতির সাথে কথা বলি। তারপরে দুপুর হলে আবার আমরা একটু চেষ্টা করি ছেলের সাথে কথা বলতে। তো তখন ছেলের বাচ্চারা স্কুলে থাকে, তো ওদের সাথে আবার রাত্রে আবার কথা হয়। তো অলমোস্ট এভরিডে আমরা ওদের সাথে একটা যোগাযোগ থাকে। আর ঈদটা কেমন? যেদিন ওদের সাথে কথা না হয়, আগে তো একটা স্বাভাবিক সময়ের ঈদ আর এই সময়ের ঈদের মধ্যে পার্থক্যটা কেমন? আমার কাছে মনে হয় অনেক বেশি, অনেক অনেক বেশি, অনেক। কারণ আমাদের আগের সময় যেটা ছিল যে ঘরের মধ্যে সবকিছু তৈরি হতো। থান কাপড় নিয়ে এসে ধরো দেখা যেত যে খালাতো মামাতো সব ভাই বোনরা একই ধরনের কাপড় পরছি, বা একই ধরনের দর্জির কাছে যে কাপড় বানানো হতো। তো এখন তো বাচ্চাদের যেটা হয়, মোর দেন ওয়ান মানে কাপড়, ড্রেস থাকে, সুতরাং ওরা কোনটা কোন সময় পরবে সেটা নিয়ে তারা ব্যস্ত। আর আমরা যেটা হতো, সারা বছর ধরে যে কেউ একটা গিফট দিত, হয়তো কেউ খালা কেউ বাইরে গেল বা মামা কেউ বাইরে গেল, এনে একটা গিফট দিত, সেই গিফট আমরা উঠিয়ে রেখে দিতাম যে এটা ঈদে পরবো, এটা কোরবানিতে পরবো, এটা পয়লা বৈশাখে পরবো, এগুলো তুলে তুলে রাখতাম। তো সেই অভ্যাসটা এখনো আছে, কিন্তু যেটা আজকালকার বাচ্চারা এই জিনিসটা বুঝে না, কারণ ওদের এখন তো বাচ্চার সংখ্যা কম, সুতরাং তাদের পাওয়ার সংখ্যাটা বেড়ে গেছে। তাদের সংখ্যা কমে গেছে, কিন্তু গিফট পাওয়ার সংখ্যা বেড়ে গেছে। আর আমাদের সময় ছিলাম আমরা ভাই বোন বেশি ছিলাম, সুতরাং জিনিসটা ভাগ হয়ে যেত অনেক বেশি। এই জন্য আমরা যেটাই পেতাম সেটাকে অনেক যত্ন করে উঠিয়ে রাখতাম। এই মূল্যটা বোধহয় ওরা বুঝতে পারে না, এই মর্মটা ওরা এখন বুঝতে পারে না। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আসি, যে আপনি যেটি বলছিলাম অনেকগুলো দায়িত্ব পালন করছেন, কোন ভূমিকায় আপনি সবচেয়ে বেশি মানে নিজেকে পছন্দ করেন, উপভোগ করেন? কোন ভূমিকায়? আপনি রাজনীতিক, আপনি আমলা, আপনি মন্ত্রী? আমি স্বচ্ছন্দ্য বোধ করি। আমার জন্ম যেখানে ছিল, গ্রামে, হাওর এলাকায়, সুনামগঞ্জে, ওখানে আমি 12-13 বছর বয়স পর্যন্ত একটানা আমি আমার গ্রামে ছিলাম, গ্রামীণ পরিবেশে। ওই যে একটা স্বাভাবিক একটা
প্রাকৃতিক পরিবেশ ছিল, এখন শেষ বয়সে এসে ওর জন্য খুব বেশি টান আমার। এমনকি এর আগেও যখন আমার বয়স কম ছিল, 30-40-এর কোঠায়, তখন নানা দায়িত্ব পালন করেছি, কিন্তু আমার এই গ্রামের দিকে যে একটা আমার জন্মগত টান, আমি এর ঊর্ধ্বে কোনো সময় উঠতে পারিনি। চেষ্টার কোনো কারণও নেই, আমি ভালোবাসি এবং আমি এখনো যেটাকে বলা যায় সম্পূর্ণভাবে আমার মন প্রাণ আমার সেই গ্রামীণ পরিবেশে, গ্রামীণ সংস্কৃতিতে, গ্রামীণ সবকিছুর মধ্যে এখনো আমি ওখানেই আছি মনে হয় নিজেকে। সেই সময় মানে ছোটবেলাটা গ্রামে কেটেছে আপনার, গ্রামের ঈদ শহরের ঈদ, যেটি আমি আসলে জুলেখা মান্নানকেও জিজ্ঞেস করছিলাম, মানে কেমন মনে হয়? আর তার উপরে আবার করোনা কালের এখন আবার একটা বিশেষ সময়ের ঈদ, মাননীয় মন্ত্রী। জি ধন্যবাদ। ঈদ তো ঈদই এটা, তবে আমার স্ত্রী একটু আগে তাদের ওনারা শহরে মানুষ, শহরে বড় হয়েছেন, তাদের থেকে আমাদের অবশ্য ভিন্ন ছিল। আমি আপনাকে একটু আগে বলেছি আমি গ্রামে বড় হয়েছি এবং আমিও পারিবারিকভাবে আমরা নিম্ন আয়ের পরিবার, তেমন কোনো বাড়াবাড়ির কিছুই ছিল না। কাপড় হোক বা খাবারই হোক বা অন্যান্য সুযোগ সুবিধা সীমিত ছিল। আর যে ঘরে যে আয়োজন হবে, সামান্য কিছু ঘরোয়া পিঠা মিঠা যেগুলো গ্রামীণ সাধারণ আয়ের ঘরে করা হয়, সেই ধরনের আমাদের এখানে করা হতো, আমার মা করতেন। আমি একটা জিনিস এতদিন পরে বলছি, তখন বুঝিনি, বাড়াবাড়ি ছিল না, বাড়াবাড়ি বোধ হয় অর্থনৈতিকভাবে সম্ভব ছিল না, তবে যথেষ্ট কি বলবো, এক ধরনের ভালোবাসা বা বন্ধন স্নেহের এইটা খুবই স্ট্রং ছিল তখন। এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির অথবা প্রতিবেশী আজীবনকালের, তাদের ছেলেমেয়েরা আমরা এক বসি, কেউ কোন ঘরের এটা মনে থাকতো না, সবাই আমরা একসাথে, মনে হতো আমরা এক মায়ের বা এক বাবার সন্তান, এইভাবে চলাফেরা করছি। এখন বিভাজনটা বোঝা যায়। মাননীয় মন্ত্রী, যেটি বলছিলাম, আপনি অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালী, ক্ষমতাশালী জায়গায় কাজ করেছেন, করছেন। কিন্তু বাইরে মানুষ যতই প্রভাবশালী ক্ষমতাবান হোক না কেন, ঘরে যেমনটি জুলেখা মান্নান বলছিলেন আপনি ঘরমুখো, ঘরে মানুষ স্ত্রীকে ভয় পান, আপনি কি ভয় পান? ঘরমুখ সেন্সে যে আমি কাজ ফেলে ঘরে পালিয়ে আসি না, এটা আমি করি না। কাজ ঘরমুখ ওই সেন্সে যে কাজ যখন শেষ আমার দায়িত্ব, বাকি সময়টুকু অনেকে হয়তো খেলে বা ক্লাবে যায় বা এখানে ওখানে যায়, ওটা আমি করিনি কখনো। কাজ শেষ আমি ঘরে ফিরে এসেছি। ঘরে আসার পরে আমি ঘরোয়া যেগুলা, যখন নাতি নাতনিরা ছিল না বা আমার নিজের বাচ্চারা যখন ছোট ছিল, তাদের সঙ্গে সময় কাটিয়েছি। তাদেরকে বই টই আমি পড়াইনি বেশি, হতে আমার খুব একটা পাণ্ডিত্য ছিল না হয়তো, তাদের মারা যিনি শিক্ষক ছিলেন তিনি হয়তো এটা করেছেন। আমি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করা বা কিছু গল্প করা, বসে কোলে নিয়ে বসে থাকা বা এটা সেটা বলে, এগুলা করেছি এবং ওটাকে আমি খুব এনজয় করেছি। এখন মিস করি। এখন আমার মেয়ে অনেক বড়, তার নিজেরই ছেলে বড় হয়ে গেছে, যখন সুযোগ পেলে এসে আমি শুয়ে থাকি, আমার পাশে এসে বসে থাকে বা শুয়ে থাকে, আমরা গল্প করি ইত্যাদি, এইভাবে অত্যন্ত সাধারণ ভাবে। স্ত্রীকে ভয় পান কিনা সেই প্রশ্নটি করছিলাম। জুলেখা মান্নান, আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে ভয় পান আপনাকে মাননীয় মন্ত্রী? ভয় পাওয়ার তো ব্যাপার না, আমার মনে হয় না কেউ কাউকে ভয় পায়। এটা একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন। ভয় পাওয়ার কোনো ব্যাপার আমার মনে হয় নাই কারণ। এবং সে যে ধরনের মানুষ থাকে, তার বাচ্চারাও ভয় পায় না। বড় বাচ্চারা যদি ভয় পায়, আমাকে হয়তো কোনো সময় একটুখানি শাসন করতে হলে আমাকেই করতে হতো। দ্য বিটার মাদার এন্ড হি ইজ অলওয়েজ দ্য সুইটেস্ট ফাদার। সে সবসময় মিষ্টি বাবা। দেখে বোঝা যায়, অনেকটাই দেখে সেরকমটাই মনে হয়। জুলেখা মান্নান, পুরনো কথা, তবে নিশ্চয়ই পুরনো হয়নি। আপনাদের পরিচয়টা কিভাবে, প্রণয় কিভাবে, বিয়ে কি করে? বহুত যুগ আগের কথা, তো অত তো ডিটেলস মনে নেই, তবে যাই হোক, বন্ধু বান্ধবদের থ্রুতেই হয়তো আলাপ হয়ে গেছিল। আলাপ হওয়ার পর পরিচয়ের পর খুব অল্প দিনের মধ্যেই, আমাদের 2 মাসের পরিচয়ের পরে আমরা গট ম্যারেড। তো সুতরাং খুব যে লম্বা একটা সময়ের ওরকম পরিচয় বা পরিণয় ওরকম ব্যাপার কিছু ছিল না। তাও খুব উল্লেখযোগ্য কিছু নেই? একটু বাধা তো ছিলই, কারণ পারিবারিক ভাবে দুই প্রান্তে ছিল। সুতরাং আমার পরিবার থেকে একটু বাধা ছিল, তবে পরবর্তীতে সবাই মেনে নিয়েছে। মাননীয় মন্ত্রী কিছু যোগ করবেন? পুরনো দিনের কথা কিছু মনে পড়ে? হ্যাঁ, আমি আর একটু বোল্ডলি বলতে পারবো। আমি যেহেতু
সে হয়তো কিছু কম বলছে। হ্যাঁ, প্রচন্ড বাধা এসেছিল এবং দুই প্রান্তের লোক উনি বলেছে ঠিকই, সামাজিকভাবে দুই প্রান্তে। আমি হাওড় প্রান্তের সাধারণ গ্রামীণ পরিবারের ছেলে, আর ওনারা শহুরে, ওনার পরিবার আমাদের পরিবারের তুলনায় শিক্ষা দীক্ষায় বা অর্থে, সামাজিক পরিচয়ে অনেক উচ্চ মার্গের ছিলেন, আমরা সেই পর্যায়ে ছিলাম না। সুতরাং কিছু সহজাত ডিফিকাল্টি ছিল, স্বীকার করবো। তো ওইটাকে উতরে আসার জন্য যেটুকু সাহসের প্রয়োজন ছিল হয়তো আমিও দেখিয়েছি, তিনিও কিছু দেখিয়েছেন, বাবাও কিছু দেখিয়েছে। বাট ইট ওয়াজ ডিফিকাল্ট ব্যাপার, এটা আমি স্বীকার করবো। আমাদের বেশ কয়েক মাস খুব একটা উদ্বেগ এবং খুব একটা দুশ্চিন্তার মধ্যে আমাদেরকে কাটাতে হয়েছে। বাট বছর খানিকের মাথায় মোটামুটি নর্মাল হয়ে এসছে এবং শেষে তো আজকাল কত 50 বছরের বেশি হয়ে গেল প্রায়। No, 47 years. কত বছর? 47। 50-এর কাছাকাছি চলে এসেছি। তখন তার এগুলা অতীত, স্বাভাবিক। প্রস্তাবটা কে দিয়েছিলেন? অবশ্যই আমি আমার প্রয়োজনটা আমার ছিল, আগ্রহটা আমার বেশি ছিল মনে হয়। তো আমি সাহস করে হাত বাড়িয়েছিলাম, যদিও বলছিলাম আপনাকে ভয়ঙ্কর ডিফারেন্স ছিল সামাজিকভাবে, যেগুলো কিন্তু স্বীকার করি আর না করি আমাদের সমাজে তখনকার দিনে 50 বছর আগে তো আরো বেশি করেছিল। আর ঢাকায় আমার পরিবারের কেউ ছিলেন না, আমার কিন্তু আত্মীয় স্বজন ওই মানের কেউ ছিলেন না যিনি কথাটা বলতে পারবেন। যা কিছু করার আমি নিজেই করেছি, এবং সেটা কোনো বাড়িতে নয়, তৃতীয় কোনো জায়গায়, রেস্টুরেন্টে বা কোনো একটা অফিসে বন্ধুর এখানে বা নিজের এখানে বসে সেইভাবে এই কাজটা হয়েছে। বলে ফেলেছি, বলার পরে আরো কিছু দেন দরবার করতে হয়েছে, তার সঙ্গে নয়, তার পরিবারের সঙ্গে, আমাকে নয় তাকে করতে হয়েছে। আর আমি তো অপেক্ষা করেছি যে ভাগ্য ভালো হলে খুলবে, না হয় কি করা যাবে, এইভাবে আর কি। তারপর জুলেখা মান্নান কতদিন এই টানাপোড়েনটা ছিল, এবং তারপর কতদিন পরে আপনার পরিবার থেকে একটা গ্রহণযোগ্যতা এলো? মনে হয় বছর খানেক পরে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। অতএব বছর খানেক এরকম একটা টানাপোড়েনের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে, যেটি মাননীয় মন্ত্রী বলছিলেন যে একটা নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা, গ্রামে বড় হওয়া। এখনো মাননীয় মন্ত্রীকে আমরা খুব সাধারণ, সহজ, স্বাভাবিকভাবে দেখি, যেখানে অনেক সময় বড় রাজনীতিক, বড় মন্ত্রীদেরকে আমরা অনেক ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থান নিয়ে চলতে দেখি, খুব একটা মানে বিশেষ অবস্থান নিয়ে চলছেন যারা বিশেষ অবস্থানে গেছেন। সেখানে কখনো মনে হয় জুলেখা মান্নান যে এত সাধারণ জীবন যাপন, কোনো অভিযোগ আছে এই বিষয়ে? না, বরং ওই সরলতাটাই হয়তো আমাকে আকৃষ্ট করেছে। তার একটা সরলতা ছিল। আপনার কোনো অভিযোগ আছে মাননীয় মন্ত্রীর প্রতি যে এই বিষয়টা না থাকলে ভালো হতো, বা এই বিষয়টা বেশি থাকলে ভালো হতো? কতগুলো জিনিস আমাকে আকৃষ্ট করেছিল, তার মধ্যে সরলতা তো অবশ্যই একটা। এবং আরেকটা জিনিস ছিল, তার আইকিউ পাওয়ার অনেক বেশি ছিল। সাধারণ মানুষের থেকে তার আইকিউ পাওয়ার যে অনেক বেশি, সেটা আমি সবসময় বুঝতে পারতাম। এবং সে মানে যে কোনো কিছু বেশ আগে গেস করতে পারতো, খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারতো। এই জিনিসগুলো তাকে আমাকে আকৃষ্ট করেছে। এই জন্যই নিশ্চয়ই তিনি এতগুলো পরিচয়ে সবখানেই সফল অবস্থান গড়ে নিয়েছেন। মাননীয় মন্ত্রী, আপনার জীবনের খুব উল্লেখযোগ্য বিষয় আমরা অল্প স্বল্প জানি, আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের দর্শকরা জানবেন। অনেকেই হয়তো জানেন, অনেকে যারা জানেন না তারা খুব, আমার মনে হয় খুবই মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টা এবং খুব আকৃষ্ট হবেন। আপনি সেই ঘটনাটি, আপনি সেই অনেক আগের ঘটনা, 1966 সালে আমি দেখছিলাম হেলিকপ্টার দুর্ঘটনা, সেখানে হেলিকপ্টারে সবাই মারা গেলেন, আপনি বেঁচে গেছেন ভাগ্যক্রমে। সেই ঘটনাটা আমাদের একটু বলবেন, কেমন ছিল সেই সময়টা, কি হলো আসলে? অবশ্যই এটা একটা বলার মতো ঘটনা, স্বীকার করবো, কোটি জনের এই ঘটনা হয় না। এটা তখন আমার বয়স কত, 23-24 বছর। আমি তখন কাজ করি, কেয়ার নামে একটা সংস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সাহায্য সংস্থা, ঢাকায় তারা এখনো আছে। ছোটখাটো চাকরি করি, সাহেব তারা ছিল আমেরিকানরা, তারা আমাকে পাঠাচ্ছিল একদিন আগে যে আপনি কুষ্টিয়া যান, আমরা কালকে আসছি, এই জায়গা টাকা দেখা ইত্যাদি, সহকারী হিসাবে। তো আমি হেলিকপ্টার সার্ভিস তখন ছিল PIL, বেশ বড় হেলিকপ্টার চালাতো বাংলাদেশের বেশ জায়গায়, তখন ইস্ট পাকিস্তান। তো আমি হেলিকপ্টার করে আমি ঢাকা থেকে যাচ্ছিলাম, কম করেই বলছি 2টার সময় ফ্লাইট ছিল ঢাকা বিমানবন্দর থেকে তেজগাঁ পুরোনো বিমানবন্দর। সেখান থেকে হেলিকপ্টারে উঠলাম, হেলিকপ্টারের মোট ওর ক্যাপাসিটি ছিল 24 জন মানুষ, পাইলট টাইলট সহ। তো উঠে ভর্তি প্লেনটা ছিল, আমি পেছন দিকে আমার সিটটা পড়েছিল,
পেছনে আমার পেছনে মাত্র একজন ছিলেন। তো আমি সেখানে বসে একটু উসখুস করছিলাম, তো সাধারণত বয়স্ক সামনে বসতে চাই, তো আমি একটু সামনে যেতে চাইলাম। তো ওই স্টুয়ার্ড যে ছেলেটা আমার বয়সী প্রায়, ও আমাকে বললো না আপনি পেছন দিকে বসবেন, আপনি পাতলা পাতলার অধীনে নাকি পেছনে বসতে হয়, তাদের কি আইন আছে। বসেছিলাম, তারপরে টেক অফ করলো। ওই ছেলেটা ছিল পাকিস্তানি, উর্দু স্পিকিং, আইয়ুব নাম এখন মনে আছে। আর ক্যাপ্টেন ছিলেন আলম, এয়ারফোর্সের, পাকিস্তান এয়ারফোর্স থেকে রিটায়ার্ড, টাঙ্গাইল বাড়ি। আর তারা কো পাইলটে ছিল, নামটা ভুলে গেছি, এরা দুজন ছিলেন আমাদের এটা প্লেনটা চালাতেন। টেক অফ করলো ঠিক 2টায় ঢাকায়, উঠে 2:20 যখন বাজে তখন ফরিদপুর ছিল তার প্রথম স্টপ, যেখানে নামবে ফরিদপুর বিমানবন্দর। হেলিপোর্টের উপরে গিয়ে প্লেনটা আমি টের পেলাম যে একটু চক্কর খাচ্ছে আর একটু আওয়াজ করছে বেশি। তো আমার মোটামুটি সচেতন ব্যক্তি ছিলাম, আইকিউ আমার স্ত্রী বলছে বেশি, আমি জানি না আসলে কতবার আমি ফিল করছি যে কিছু একটা হচ্ছে। এবং তখন আমি জানলা দিয়ে তাকায় দেখলাম যে মাটি কাছে দেখা যায় আর ঘুরপাক খাচ্ছে, মানে প্লেনটা যে ঘুরপাক খাচ্ছিল তখন বুঝলাম উল্টা। এর কিছুক্ষণের মধ্যে তখন আমি ভয় পেয়ে গেলাম একটু, এবং আমি আমার সামনের সিটে এরকম করে ধরে আমি আল্লাহর নাম নিচ্ছি বা আমার মাকে স্মরণ করছি। আমার বাবা নেই, আমি বিধবা মায়ের সন্তান, তাকে মনে করছি। এই কয়েক সেকেন্ডের ব্যাপার, হঠাৎ করে দেখলাম যে মাটির উপরে প্লেনটা চুপচাপ নিঃশব্দ, এবং আমার সামনে কোনো জায়গায় আগুন দেখছি, এক্স্যাক্টলি লোকেশনটা বলতে পারছি না। আর মাঝে যে প্লেনের ডানে সামনের দিকে মানুষ উপর পড়ে আছে, ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি তো পুরোপুরি সচেতন যে ঘটনা ঘটে গেছে, খারাপ যেটা হওয়ার। ওই সময় আবার এগুলো সব খুব কুইক সাকসেশনে হচ্ছে। আমার বাম পাশে বসা ছিলাম, দেখলাম যে আমার জানলাটা নাই, খোলা, সম্পূর্ণ উড়ে গেছে জানলাটা, এবং মাটি কাছে দেখা যাচ্ছে। তখন আমি পা দুটা বের করে বেলটা বাঁ হাত দিয়ে খুলে মাটিতে পড়ে গেলাম, 3-4 ফিট বা 5 ফিট নিচে হবে। পরে আমি হামাগুড়ি দিয়ে 10-12 গজ গিয়ে আমি একটু তাকালাম পেছন দিকে, দেখলাম পুরো প্লেনটা আগুনে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া, কালো ধোঁয়া। আর সামনে 2টো লোক দাঁড়িয়ে আছে কাছে হাতে, ধান কাটবে বা কিছু একটা করবে, গৃহস্থ মানুষ। তো আমি ওদের হাত দিয়ে ডাকলাম, বাঁ হাত দিয়ে। ওনারা প্রথম ভয়ে কাছে আসা, 2-3 বার বলার পরে এসে তারপরে আমি বললাম আমার গলার থেকে টাইটা খুলে দেন আর আমার শার্টটা এগুলো খুলে দেন, গরম লাগছিল। তখন টের পেলাম যে আমার ডান হাত খুলে একদম ভরে গেছে এবং এটা ভাঙা। আর কোথাও তখন বড় ঘটনা ছিল না। আমি ওদের বললাম যে আপনাদের বাড়িতে আমাকে নিয়ে যান। তারা আমাকে দুজন পাজাখোলা করে তাদের গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে গ্রাম থেকে পিঁপড়ার মতো মানুষ আসা শুরু করছে, কারণ প্লেনটা যে ঘুরপাক খেয়ে পড়ছে এটা গ্রামের মানুষরা দেখছে। ওই গ্রামটার নাম সোনাপুর, ফরিদপুর শহর থেকে 2.5-3 কিলোমিটার দূরে পশ্চিম দিকে। ওই তো পড়ে গেলাম। পরে ওনাদের বাড়ির কাছে বাড়ি ছিল, বাড়িতে নিয়ে গিয়ে পুকুর পাড়ে, ফেব্রুয়ারি মাস, গরম শুরু হয়ে গেছে, পুকুর পাড়ে শোয়ে একটা পার্টির উপরে। তারপরে ডিসি সাহেব আসলো, এসপি সাহেব আসলো, অফিসাররা আসলো, সিভিল সার্জন সাহেব আসলেন, অ্যাম্বুলেন্স ক্ষেতের আল কেটে অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, এসে আমাকে তারা শহরে নিয়ে গেল। একটু যেটা সবাই মারা গেছেন। পরে শুনলাম 23 জন অন দ্য স্পট, প্লেনের ভিতরেই তাদের ডেড বডি পাওয়া গেছে। আমি একমাত্র ব্যক্তি বেরিয়ে এসেছি। এই তো প্রথমে আনন্দ অবশ্যই, আবার এক ধরনের কষ্ট, যে এতগুলো মানুষ আমার সঙ্গে, সব চলে গেলো, আমি একা থাকলাম। এক ধরনের অপরাধ বোধ, তখন অতটা ফিল না করলে এখনো ফিল করি যে সঙ্গী সবাই চলে গেল, আমি একা বাঁচলাম। যাই, এই একটা অবস্থা। তবুও তো বাঁচার আনন্দ আছে, অস্বীকার করার কিছু নেই। Actually, ওই মুহূর্তে সবাই অজ্ঞান হয়ে গেছিল। তারপর আপনার জীবনে কি পরিবর্তন আসলো, এই বিষয়টা নিয়ে আরেকটু শুনতে চাই। একটা বিরতির পরে ফিরে আসি। তখন কি আপনার বিয়ে হয়েছিল কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। ফিরি একটা রাজকাহনে বিরতির পরে ফিরে এলাম। যে পেজ ইস্পাত নিবেদিত রাজকাহনে মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 24 জনের মধ্যে 23 জনই মারা গেলেন, আপনি একমাত্র ব্যক্তি যিনি বেঁচে গেছেন সেই বড় হেলিকপ্টার দুর্ঘটনায়। তারপরে আসলে আপনার জীবনে কি খুব বড় কোনো পরিবর্তন এসেছে এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে আসার পর? এবং আপনি কি তখন বিবাহিত ছিলেন, বিয়ে করেছিলেন? হ্যাঁ, বেঁচে তো গেলাম, ঠিকই আছে, স্ট্রাগল করলাম, চাকরিও হলো। এর মধ্যে অনেক স্ট্রাগল গেছে আমার, এতগুলো বললে আপনার সময় থাকবে না, বলা যাবে না। দ্বিতীয় যে অ্যাক্সিডেন্ট আমার জীবনটাকে মোড় পরিবর্তন করে দিয়েছিল সেটা 1986 সনে, 1986-এ আমি তখন ময়মনসিংহ এর জেলা প্রশাসক বা ডিসি ছিলাম। তখন আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের বিরোধী দলীয় প্রধান ছিলেন এরশাদ সরকারের সময়। তিনি এক সরকারি
কাজে মানুষে গিয়েছিলেন, সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করেছিলেন, তখন তার সঙ্গে আমার প্রথম পরিচয় সরাসরি, এবং কিছুক্ষণ কথাও বলি তার সঙ্গে। এবং আমার যে আনুগত্য বাংলাদেশের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি, এটা পরিষ্কার তাকে আমি বলেছি। যদিও তখন পরিবেশটা বলার মতো ছিল না, অনেকে ভয় পেত, তখন এরশাদ যুগে এগুলা বলা হতো না, কিন্তু আমি তাকে অ্যাপ্রোচ করেছি সরাসরি যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তিনি আমাকে বললেন, না এখন আশা ঠিক হবে না, আপনি ভালো চাকরি করছেন, করুন, যদি কোনো সময় সুযোগ হয় আওয়ামী লীগকে জনগণ গ্রহণ করবে আমার বিশ্বাস, তখন আপনাকে আমি ডাকবো। এবং তাই হলো। অনেকদিন পরে, আরো প্রায় 20 বছর পরে, 25 বছর পরে, 2005 সালে আমি তখন চাকরি থেকে রিটায়ার হয়ে গেছি। এর মধ্যে আরো অনেক কিছু হয়েছে, বলবো না এখন। আমি রিটায়ার হওয়ার পরে তার সঙ্গে দেখা করতে গেছি। তার মনে ছিল যে আমার সঙ্গে দেখা হয়েছিল, এবং তিনি বললেন এখন আপনি জয়েন করেন আওয়ামী লীগে। এই আমার জীবনের দ্বিতীয় বড় মোড় পরিবর্তন এবং ঐতিহাসিক ঘটনা। তার সঙ্গে পরিচয় এবং তার মাধ্যমে, তার আহ্বানে বা ডাকে আমি আওয়ামী লীগে যোগদান করি 2005 সালে। 5 থেকে 16 বছর আমি আছি, এবং তারই সস্নেহ সমর্থনে বা তার ইয়েতে আমি 2-3 বার সাংসদ নির্বাচিত হয়েছি। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন, মন্ত্রী করেছেন, প্রথমে প্রতিমন্ত্রী করেছেন, এখন পূর্ণমন্ত্রী করেছেন। এইটা মন্ত্রী হওয়ার সম্মানের চেয়ে বড় যেটা আমি বলা উচিত, আমি আমার এলাকার জন্য কাজ করার সুযোগ পেয়েছি। যে মানুষগুলোর কথা বলেছিলাম, দরিদ্র নিম্নবিত্ত পরিবারের কথা বলেছিলাম, আমার নিজেরও একটা স্নেহ বা আনুগত্য আছে, ওই এলাকার মানুষের জন্য, একদম গরিব মানুষের জন্য কাজ করার একটা সুবর্ণ সুযোগ, বড় সুযোগে পেয়েছি। আমি সুযোগ পেয়েছি এবং তার থেকে সমর্থন পেয়েছি। তিনিও আমার বিশ্বাস মনে প্রাণে এই সকল মানুষের জন্য কাজ করছেন বা করতে চান। সুতরাং দুয়ে মিলে গেছে, আমি তার সঙ্গে কাজ করে আনন্দ পাচ্ছি এবং কাজ করছি। নিশ্চয়ই, এটি আপনার কাছে আমি প্রশ্নই করতে চাইছিলাম যে আমলা থেকে রাজনীতিতে আসা কি করে, আপনি বলে দিলেন। মন্ত্রী হওয়ার বিষয়টা বলছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এখন মন্ত্রী হলেন, পূর্ণমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এরপরে মানে এর আগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের, এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী। এরপরে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হয়, আপনি কোন মন্ত্রণালয়কে বেছে নেবেন? আমার মনে আছে 2018 সালে একটা অনুষ্ঠান করছিলাম, তখন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন আমার আয়োজনে। 3 ভাই, আবুল মাল আব্দুল মুহিত, আব্দুল মোমেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, এবং আব্দুল মুইজ তিনি ছিলেন আর এক ভাই, তারা 3 জন ছিলেন আমার আয়োজনে। তখন আমি তৎকালীন অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করছিলাম যে সিলেট থেকেই আমরা অর্থমন্ত্রীকে, সব বিশিষ্ট অর্থমন্ত্রীদেরকে দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে, এরপরের অর্থমন্ত্রীকে, তিনি বলেছিলেন হতে পারে সিলেট থেকে আরেকজন। খুব মজা করে ওই সময় বলেছিলেন, এবং আপনার কথা তিনি বলছিলেন। আপনি কি বলবেন, এরপরে যদি মন্ত্রী হতে হয় কোন মন্ত্রণালয়কে বেছে নেবেন? জনাব মুহিত আমার বড় ভাইয়ের চেয়ে বেশি এবং অত্যন্ত স্নেহ করতেন। তার সঙ্গে কাজ করে তার জুনিয়র হিসাবে বিরাট সম্মানের এবং অত্যন্ত আনন্দের। I look back with pride and happiness. সেটা ভিন্ন কথা। আমাকে যদি কাজ দেওয়া হয়, কোথায় কাজ করব বলা ডিফিকাল্ট, হয়তো সৎ বলতে পারবো কিনা জানি না। একটা কথা বলি, আমি কাজ করতে যাবো এমন জায়গায় যেখানে আমি গ্রামের দরিদ্র মানুষের কল্যাণে সরাসরি কাজ করার সুযোগ পাবো। আমার সেখানে আমার কমিটমেন্ট। সুতরাং তাহলে ধরুন এমন মন্ত্রণালয় আছে যেখানে কোনো ওই ধরনের কাজে কোনো সম্পৃক্ততা নেই, সেখানে দৃঢ় দায়িত্ব পালন করবো। আই বিলিভ ইন টেকিং অর্ডার্স। আমার উপর থেকে যে অর্ডার আসে অবশ্যই মানবো, কিন্তু আমার যে সম্পূর্ণ চয়েস হয়, তাহলে গ্রামের মানুষগুলা, বিশেষ করে দরিদ্র মানুষগুলা, যাদেরকে আমরা কৃষক মজুর বলি, খেটে খাওয়া মানুষ, তাদের কল্যাণের জন্য যদি কাজ করি, সেটা আমি সবচেয়ে বেশি আনন্দে আমি কাজ করবো। আমি মনে করবো এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জুলেখা মান্নান, আপনার কাছ থেকেও জানতে চাই, মাননীয় মন্ত্রীর কাছে যেমন সেই উল্লেখযোগ্য, তার জীবনের উল্লেখযোগ্য আসলে দুর্ঘটনাটা জানছিলাম, আপনি যদি খুব উল্লেখযোগ্য কিছু এরকম আমাদের সাথে শেয়ার করেন, হতে পারে মাননীয় মন্ত্রীর সাথে বা মাননীয় মন্ত্রীকে নিয়ে। আমাদের বিয়ের ঘটনাটাই তো একটা বড় ঘটনা, আমার জীবনের জন্য এটা একটা বিরাট একটা ঘটনা ছিল। আর তারপরে মোটামুটি সব ওর সাথে বিভিন্ন জেলায় ঘুরেছি, সেটাও একটা ঘটনা। তারপর ওর সাথে যে 5 বছর আমি জেনিভায় ছিলাম, সেটাও একটা ঘটনা। এবং ওখানে থাকাকালীন আমি ইউএন এর মহিলাদের যে গিল্ড ছিল সেখানে অনেক কাজ করেছি। সেটা বাংলাদেশের জন্য আমি তখন অনেকগুলো ডোনেশন নিয়ে এসেছি। সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া সেই বয়সে।
আর তারপর আমি 40 বছর ধরে হলি ক্রস কলেজে পড়িয়েছি, সেটা আমার সবচেয়ে বড় পাওনা। কারণ এখানে যে আমি যাদেরকে স্টুডেন্টদেরকে পড়িয়েছি, বিশেষ করে আমি যখন শুরু করেছিলাম তখন আমার দুটো মাত্র সেকশন ছিল, 50-50-100 জন স্টুডেন্ট থাকতো। তো প্রত্যেকে একদম আমার ঘরের মেয়ের মতো আমি সবাইকে চিনতাম। পরে অবশ্যই সেই পরিবেশ ছিল না, কারণ আমি যখন বেরিয়ে এসেছি হলি ক্রস থেকে তখন হলি ক্রসে 5টা সেকশন এবং প্রতি সেকশনে 175 জন স্টুডেন্ট। তো সেই জন্য তখন আমার খুব একটা খারাপ লাগতো যে সবাইকে আমি মনে রাখতে পারি না, সবার নাম মনে রাখতে পারি না। কিন্তু প্রথমে আমার সেই জিনিসটা ছিল একটা পরিবারের মতো পরিবেশ ছিল। তো হলি ক্রসও আমাকে সারা জীবন অনেক কিছু দিয়েছে, এবং হলি ক্রসের স্টুডেন্ট যারা আমার আছে তাদের সাথে এখনো বিভিন্ন জায়গায় গেলে দেখা হয়, এটা আমার আরেক বড় পাওনা। অনেক ধন্যবাদ জুলেখা মান্নান। আপনি বলছিলেন আপনার নাতিদের কথা, আপনি মোটামুটি আপনার রুটিনের কথাই বলছিলেন একদম শুরুতে। আপনার সাথে আছেন আপনার নাতি? শুনছিলাম যার কথা, যাদের কথা কেউ আছেন? হ্যাঁ, আপাতত আছে মেয়ের ঘরের নাতি, আসলে ওর নাম হচ্ছে শ্রেয়াস। শ্রেয়াস, বলো তোমার নাম। আমার নাম শ্রেয়াস। তোমার নাম শ্রেয়াস। একটুখানি দেখা যাচ্ছে, একটুখানি কেটে যাচ্ছে, আবার ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, আর একটু হ্যাঁ এভাবে আসলে আমরা ভালো মতো দেখতে পারবো তোমাকে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ পড়ি। ওরে বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তোমাকে কে বেশি আদর করে? দাদা বেশি আদর করে না দাদি বেশি আদর করে? নানা না নানি। ও নানা না নানি, হ্যাঁ মেয়ের, আপনার মেয়ের ছেলে। হ্যাঁ শ্রেয়াস, কিন্তু মনে হচ্ছে তো নানি, বিকজ তো নানা সব বাইরে কাজ করছে, নিনি তো বাসায় আছে, মনে হলো আর একটু আদর করে। বকা দেয় তোমাকে? কখনো বকা দেয়? নানা বকা দেয়? না, মনে হয় না। আমি এখন একবারও বকা দেওয়া হয়নি। খুবই মিষ্টি, তুমি খুবই মিষ্টি একটা ছেলে শ্রেয়াস। কথা বলবো তোমার সাথে, যদি আরেকটু সুযোগ হয় নিশ্চয়ই তোমার সাথে কথা বলবো। জুলেখা মান্নান, নাতিদের সাথে আপনার সম্পর্কের কথা আপনি আগে বলছিলেন, সেখানেও খুব উল্লেখযোগ্য কিছু বলবেন, যেহেতু শ্রেয়াসকে দেখছি আমরা। হ্যাঁ, শ্রেয়াস হওয়ার সময় আমার মনে আছে যে হলি ক্রসে তো সহজে ছুটি দেয় না, ছুটি পাওয়া খুবই কঠিন ব্যাপার। তারপর আমার মনে আছে ও হওয়ার পর আমি যে 4 মাস ছিলাম, আমি যখন যেদিন চলে আসি সেদিন আমি সকাল 8টার সময় বাসা থেকে বেরিয়েছি, এবং সে তখন থেকে কান্না শুরু করেছে, বেলা 12টা পর্যন্ত কন্টিনিউয়াস কান্না করেছে যে আমি চলে এসেছি। তখন তো মাত্র 4 মাস বয়স, তারপরেও সে ওটা বুঝতে পেরেছে যে আমি চলে এসেছি ওকে ছেড়ে। তো এখনো ওর সাথে আমার যথেষ্ট বন্ডিংটা যথেষ্ট ভালো মনে করি আমি। কি শ্রেয়াস, তোমার বয়স কত? 10 বছর, অনেক বড় হয়ে গেছে শ্রেয়াস। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে আমি নিশ্চয়ই আবার আসবো মাননীয় মন্ত্রী এবং জুলেখা মান্নান আপনাদের দুজনের কাছে। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহনে। বিশেষ অতিথি হিসেবে আগের অংশে আমরা পেয়েছিলাম শ্রেয়াসকে। আছে কিনা আমি জানি না, থাকলে তার কাছ থেকে কোনো ছড়া বা কবিতা বা গানের কিছু অংশ যদি শুনতে পারি শুনবো, যদি শ্রেয়াসের মন চায়। আজকে না, তাহলে কবে শোনাবে? আজকেই তো ঈদের আয়োজন, আজকেই তো তোমার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শ্রেয়াস মনে হয় লজ্জা পাচ্ছে, শ্রেয়াস আমাদেরকে গান শোনাতে চায় না, কবিতা শোনাতে চায় না। জুলেখা মান্নান, জীবনে সামনে মানে নিশ্চয়ই অনেক বর্ণাঢ্য জীবন, সাদাসিধের জীবন, বর্ণাঢ্য জীবন যাই বলি না কেন, সব কিছুর মিশ্রণই আপনাদের দুজনের জীবনেই আছে। সামনে জীবন থেকে কেমন প্রত্যাশা? সামনে জীবনে যেটা চাই যে বাচ্চারা, নাতিরা সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই যে যার জীবনে সফল হোক, এইটুকুই চাই, আর বেশি কিছু চাও নেই। আর জীবনে আসলেও বলতে গেলে ওর সাথে বিয়ে হওয়ার সৌজন্যই হোক বা যেভাবেই হোক, গৌরনদী উপজেলা থেকে শুরু করে জেনেভা বিদেশ পর্যন্ত সব জায়গায় পোস্টিং এ থাকতে হয়েছে, বিভিন্ন জায়গায় থেকেছি। তবে আমার বাচ্চাদের একটু কষ্ট হয়েছে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্কুল চেঞ্জ করতে হয়েছে। আমার ছেলে তো বোধহয় ক্লাস 10 পর্যন্ত পড়তে যেয়ে বোধহয় 8টা স্কুল চেঞ্জ করতে হয়েছে তাকে। তো ওদের এই কষ্টগুলো গেছে। তারপরে এখান থেকে যখন গেল জেনিভা, তখন একদম হঠাৎ করে এমন একটা দেশে গেল যেখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তো সেখানে ইংলিশ মিডিয়ামও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে একটা ইন্টারন্যাশনাল স্কুলে দেওয়া হলো,
তো ওর জন্য খুবই টাফ ছিল, কারণ এখানে বাংলা মিডিয়ামে সেন্ট জোসেফে ছিল, এখান থেকে যে মানে পুরা একদম ইংলিশ মিডিয়াম এন্ড ফ্রেঞ্চ দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজে পড়তে হলো, বাট হি ডিড ওয়েল। সেও বাবার মতো সারাক্ষণ মানে কাজ করতে বা পড়াশোনা করতে পছন্দ করে, তো সুতরাং তাদের জন্য মানে একটা ভালোই হয়েছিল, চেঞ্জ হয়েছে, বাট এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়েছে। তবে আমার মেয়েটা অনেক সাফার করেছে, মেয়েটা আমার মায়ের কাছে থাকতো এখানে, এবং সে মেডিকেলে পড়াশোনা করতো এখানে, যার জন্য ওটা আমরা যাই হোক, এখন সবাই খুবই প্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত, এটি খুবই দারুণ ব্যাপার। মাননীয় মন্ত্রী, নিশ্চয়ই মাননীয় মন্ত্রী, সেই সাদাসিধে জীবন, আমার আজকের অনুষ্ঠানের শিরোনামও সেরকমটি দিয়েছি, সহজ মানুষের কঠিন ভূমিকায় কেমন। সেই জায়গায় যেটি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় বলি, মানে বলতে শুনি সিম্পল লিভিং, হাই থিঙ্কিং এর কথা তিনি বলেন, ছাত্র নেতাদের বলেন এই বিষয়টি। এখন আমরা দেখি আসলে সেই সিম্পল লিভিং এর মধ্যে খুব একটা মানুষ নেই। নেতা যারা আছেন, বড় নেতা যারা আছেন, বড় নেতা না হয় বাদই দিলাম, পাতি নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতারাই অনেক বিলাসী জীবন যাপন করেন, অনেক অঢেল সয় সম্পত্তির মালিক। সেখানে আপনি কি বলবেন? নতুন প্রজন্মে যারা রাজনীতিতে আসছেন তাদের জন্য আপনি কি বলবেন? বিলাস একটা লোভ, আর লোভ একটা প্রবৃত্তি সব মানুষেরই থাকে কম বেশি। আর বিশেষ করে আমরা বাঙালিদের জন্য এটা দার্শনিক হয়ে যাচ্ছে কিনা জানি না, আমরা তো খুব নিষ্পেষিত দরিদ্র জাতি ছিলাম, পরের অধীনে ছিলাম গত 1000 বছর একটানা। আপনি তো কিছু নিশ্চয় পড়াশোনা করেছেন, জানেন বিদেশিরা শাসন করে গেছে একটানা 1000 বছর। এই প্রথম আমরা নিজেরা নিজেদের ভূমির দখলে আছি এবং আমরা নিজেরা নিজেদেরকে শাসন করছি। এর ফলে একটা উচ্ছ্বসিত আনন্দ আমাদের মধ্যে চলে এসছে। ভালো জীবন আমাদের ছিল না, হঠাৎ পর ভালো জীবন পেয়েছি, সুযোগ পেয়েছি। কেউ কেউ বিচ্যুত হয়ে গেছে, সবাই নয়, এই বিচ্যুতির শিকার অনেকে হয়ে গেছে। এবং অপ্রয়োজনীয় বিলাসিতা এমনি অপ্রয়োজনীয়, তার চেয়ে আরো বেশি অপ্রয়োজনীয় দিকে হাত বাড়াচ্ছে, লোভের দিকে হাত বাড়াচ্ছে, দুর্নীতি করছে এই লোভটাকে দমন করতে না পেরে, এইগুলো দেখছি। তবে আমি মনে করি না এটা সার্বিকভাবে গোটা ব্যবস্থাটা খেয়ে ফেলেছে। বড় অংশ, বৃহৎ অংশ পরিশ্রমী আছে, কাজ করছে, তবে একটু অতীতাশ্রয়ী এইটা বলবো খোলাবেলা, একটু আমাদেরকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে, সেইটা একটু কম দেখছি। আর বিলাসিতা কেটে যাবে, ফ্রিজ ছিল না ফ্রিজ কিনে নিলাম, মাইক্রো কিনলাম, গাড়ি ছিল না গাড়ি কিনলাম, আবার মোটামুটি থিতু হয়ে বসে জীবনযাপন করবে। বাট এগুলোর একটা প্রচন্ড অভাবজনিত কারণে এটা হয়েছিল, দেখে অভ্যস্ত ছিলাম না আমরা বেশিরভাগ। মাননীয় মন্ত্রী, আপনার কাছে সেই একই প্রশ্ন যেটি জুলেখা মান্নানকেও করছিলাম। সামনের জীবনে কি প্রত্যাশা? আপনার জীবনে অনেক কিছু পেয়েছেন, সামনে কি চান জীবন থেকে? না, আমি একটা ঘটনা বলতে চাই। কালকে ওর আমি হঠাৎ বিকালে বসে মানে কথা বলছিলাম, তখন একটা কথা বলছিলাম যে আমাদের বিয়ের পর প্রথম যে জীবনটা ছিল, তখন আমাদের সারা বাড়িতে একটা রুমে একটাই মাত্র ফ্যান ছিল, এবং আমরা ওই একটা ফ্যান দিয়ে মানে মানে মেহমান আসলে ওখানে বসাতে হচ্ছে, আমরা ওখানে ঘুমাচ্ছি, সবকিছু করছি। এবং বলো তারপর আর কি কি বলছিল বলো? একটা ইলিশ মাছ কিনে আনলে কি করতে বলো? একটা ইলিশ মাছ কিনে কেটে 3 দিন খেয়েছি, এবং ফ্রিজ ছিল না। আমরা ওই ফ্যানের কাছে, আলমারির উপরে ফ্যানের কাছে রাখার জন্য ওইটা আলমারির উপরে ইলিশটা ঢেকে রাখতাম, যাতে বিড়াল থেকে রক্ষা পায় আর ঠান্ডাও পায়। চমৎকার সময়। 2 রুমের টিনের ঘর ছিল, 2 রুম মালিবাগে ছিল, চমৎকার সময়। একটা ফ্যান, গোটা বাড়িতে ঘর ছিল 3টা রুম ছিল, 2.5টা রুম, ফ্যান ছিল মাত্র একটা। বিউটিফুল লাইফ এটা। আর ইলিশ মাছ তো একটা কিনে 3 দিন 4 দিন খেয়েছি। এগুলো সবারই হয়, এটা এমন কোনো হয়তো আপনার তখন হতো, এখন বোধহয় এখনকার এরা বোধহয় যারা শুরু করছে নিশ্চয়ই কেউ না কেউ আমাদের মতো এখন। তবে এই আহ্বান নিশ্চয়ই আমরা জানাতে পারি যে এই সাধারণ জীবন জীবিকায় যেন মানুষ অনুপ্রাণিত হয়। অনেক ধন্যবাদ, আজকের মতো শেষ করতে হবে। মাননীয় মন্ত্রী, অনেক ধন্যবাদ আপনাকে। জুলেখা মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রেয়াসকে দেখা যাচ্ছে, শ্রেয়াস অনেক ধন্যবাদ, এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ভালো থাকবেন। ধন্যবাদ, দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন। ঈদ মোবারক।